আসার সময় বেরি না? আপনি তো ডাকলেন। তো তখন এলি না কেন? আচ্ছা, এখন তবে আবার চলে যাচ্ছি। আপনারা আবার প্রথম থেকে শুরু করুন। না, স্টার্ট দে গাড়ি। জিসান উঠে বসলো ড্রাইভিং সিটে, স্টার্ট দিল গাড়িটা। একটু পরেই গাড়িটা এসে থামলো আশরাফ সাহেবের বাসার সামনে। নিশিতা সময় ব্যয় করলো না একটু, গাড়ির দরজা খুলে নেমে গেল সে। সামনে পা বাড়ানোর আগেই হাতে টান অনুভব করলো সে, পিছনে ফিরে তাকালো। আহারাব হাত ধরে রেখেছে তার। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো সেদিকে, বলল, আবার কি? আহারাব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, একটা কথা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও তুমি। অন্য কোনো ছেলেদের সাথে যেন কথা বলতে না দেখে আমি। নিশিতা কিছু বলল না, হাতটা ছাড়িয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। কথায় কথা বাড়ে, সেই মুহূর্তে কথা বাড়াতে চাইছে না। নিশিতা ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে ঢুকলো। বালির তার কিচকিচে কণ্ঠে বলল, নিশিতা? নিশিতা একবার ফিরে তাকালো সেদিকে, তবে উত্তর দিল না কোনো। এই মুহূর্তে তার কথাই বলতে ইচ্ছা করছে না। কাঁধের ব্যাগটা খুলে রাখলো টেবিলের এক কোণে। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সে। রাতের আধার গ্রাস করে নিয়েছে প্রকৃতিকে। শহরের বুকে কৃত্রিম আলোগুলো জ্বলছে ঝিকিমিকি ঝিকিমিকি করে। রাত কেবল 10টা বেজেছে। নিশিতা বই পড়ছিল, তখনই দরজায় টোকা পড়ল তার। নিশিতা গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, কে? আমি? ও লিনা আপু, এসো ভেতরে এসো। তোমাকে তো কতদিনই বলেছি আমার রুমে ঢোকার জন্য তোমাকে অনুমতি নিতে হবে না। লিনা ঢুকে গেল রুমে, হাতের মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, কথা বল। নিশিতা মোবাইলটা কানের কাছে ধরতে ধরতে শুধালো। কে? ওপাশ থেকে কেউ ঘোর লাগা কণ্ঠে বলে উঠল। ময়না পাখি। কেঁপে উঠল নিশিতা। দুপুরে এই ডাকটা শুনলেও তার ভিতর তখন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু এই মুহূর্তে এই ডাকটা তার ভিতরটা কাঁপিয়ে তুলছে। আহারাব আবারও বলে উঠল। ময়না পাখি। ঢোক গিলল নিশিতা, বলল, এইসব কি আজে বাজে নামে ডাকছেন? আমার নাম নিশিতা, শুধুই নিশিতা কেন? মাঝপথে থেমে গেল সে। সামনে লিনা শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। থতমত খেয়ে গেল সে। লিনা যদি এইসব ডাকনাম টাম শুনে তাহলে একটা লজ্জায় পড়তে হবে নিশিতাকে। নিশিতাকে চুপ থাকতে দেখে আহারাব বলল, লীনা তোমার পাশে? হুম। ওর কাছে মোবাইলটা দাও। নিশিতা এগিয়ে দিল মোবাইলটা, বলল, তোমার সাথে কথা বলবে আপু? আমার সাথে আবার কি কথা বলবে? বলেই দেখো। লিনা কানে ধরল মোবাইলটা, বলল, হ্যাঁ ভাইয়া, কি বলবে? ওখানে ওভাবে হাঁ করে দাঁড়িয়েছিস কেন? তোকে না বলেছে নিচেদের কাছে মোবাইলটা দিয়ে কেটে পড়তে? মেকি হাসলো। নীলা বলল, হ্যাঁ যাচ্ছি। লিনা মোবাইলটা নিশিতার হাতে দিয়েই বলল। আসছি, হ্যাঁ কথা বল তুই। নিশিতা মোবাইলটা আবারও কানের কাছে ধরে বলল, বলুন কি বলবেন? পড়ছিলে ময়না পাখি? হুম। পরীক্ষা কবে তোমার? 1 তারিখ। 1 তারিখ তো পড়ছো। তাহলে তো তোমাকে চালানো আর ঠিক হবে না। বই পড়ো ভালো করে। গুড নাইট ময়না পাখি। নিশিতাকে আর কিছু বলার সুযোগ দিল না, কলটা কেটে দিল সে। নিশিতা তাকালো একবার মোবাইলটার দিকে, দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরলো মোবাইলটা নিয়ে দিয়ে আসবে লিনাকে। মাঝখানে কেটে গেছে একটা দিন। এই একদিনে একবার দেখা হয়েছে আহারাবের সাথে। ইদানিং কোনো একটা কাজ নিয়ে লোকটাও ভীষণ ব্যস্ত সময় পার করছে। তার মধ্যে 2 মিনিট সময় পেলে দৌড়ে আসছে নিশিতার কাছে। তবুও নিশিতার মনে যে একটু দয়ামায়া হচ্ছে না তার জন্যে। এই কেমন অনাচার তার সাথে। আজ নিশিতার পরীক্ষা শুরু হয়েছে। বরাবরই পরীক্ষা ভালো হয় তার, আজও ভালো হয়েছে পরীক্ষা। মাত্রই সে পরীক্ষা দিয়ে হল থেকে বেরিয়েছিল, কিন্তু গেটের সামনে আসতেই ভ্রু কুঁচকে গেল তার। জিসান হাতে একটা ডাব, একটা টিস্যু বক্স আর এক বোতল ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিশিতাকে দেখে এগিয়ে এলো জিসান। এক হাতে নিশিতার দিকে এগিয়ে দিল ডাবটা, বলল, ম্যাম, ডাব। নিশিতা ভ্রু কুঁচকে শুধালো, কিসের ডাব? পরীক্ষা দিয়ে আপনি বের হলেই আপনাকে বস ডাব খাওয়াতে বলেছে। ডাব খেতে খেতে ডাবের পানি মুখের চারপাশে লেগে গেলে এই বক্সের টিস্যু দিয়ে মুখ মুছতে বলেছে। আর এইগুলো দেখে যদি আপনার রাগ ওঠে তাহলে আপনার মাথায় ঠান্ডা পানি ঢালতে বলেছে। ম্যাম, আপনার কি রাগ উঠেছে? আমি ঢালবো আপনার মাথায় পানি? নিশিতা দাঁত কিরমির করে বলল, এই পানি আমার নয়, আপনার বসের মাথায় ঢালুন গিয়ে। কিন্তু বস তো আপনার মাথায় ঢালতে বলেছে। নিশিতা আর জিসানের কথার মধ্যে সেখানে উপস্থিত হলো নিবিড়। নিশিতার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা নিশিতা? এই ছেলে কি তোমাকে ডিস্টার্ব করছে? জিসান তাকালো নিবিড়ের দিকে, ভ্রু কুঁচকে শুধালো। আপনার নাম কি নিবি? নিবিড় বুক ফুলিয়ে বলল, হ্যাঁ, আমিই নিবি। বস বলেছেন আপনাকে যদি আর কখনো ম্যামের আশেপাশে দেখা যায় তাহলে আপনার হাত পা ভেঙে হাতে ধরিয়ে দিতে। যতক্ষণ না আপনার হাত পায়ে 16টা খণ্ড বিভক্ত হয় ততক্ষণ আপনাকে পেটাতে বলেছে বস। ভ্রু কুঁচকে তাকালো জিসান, বলল, মানে আর এই বসটা কি? ম্যামের হবু বর। অবাক হলো নিবিড়, বলল, তোমার বিয়ে ঠিক নিশিতা? এই কারণেই বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছিলে তুমি? নিশিতা নিবিড়কে উত্তর দিল না কোনো। জিসানের দিকে তাকিয়ে বলল,
আপনার বস কোথায়? অফিসে। নিয়ে চলুন আমাকে সেখানে। রাগে গা শিরশির করছে নিশিতার। সমস্যা কি, লোকের কি শুরু করেছে সব? আজের একটা হেস্ত নেস্ত করেই ছাড়বে সে। লম্বা লম্বা পা ফেলে জিসানের নিয়ে আসা গাড়িতে বসলো সে। ড্রাইভিং সিটের পাশের সিটেই বসেছে সে। জিসান গেল সেখানে, বলল, ম্যাম, দয়া করে আপনি পিছনের সিটে বসুন। স্যার যদি জানতে পারেন আমি আপনার পাশে বসেছি, আমাকেও আস্ত রাখবে না। নিশিতার রাগে যেন ঘি পড়ল, রাগটা আরো বেড়ে গেল তার। এমন মানুষও হয় পৃথিবীতে? নিশিতা গাড়ির দরজা খুলে নেমে গেল গাড়ি থেকে। জিসান দৌড়ে এসে তাকে গাড়ির পিছনে দরজাটা খুলে দিল। নিশিতা উঠে বসলো। জিসান দরজাটা আটকে বসে পড়ল ড্রাইভিং সিটে। নিশিতা চুপচাপ বসে আছে আহারাবের অফিসে। এসেই শুনে কোনো জরুরি মিটিংয়ে আছে আহারাব। এখনো 30 মিনিট সময় লাগবে তার। রাগে ফোঁসফোঁস করতে করতে একটা চেয়ারে বসে পড়ল সে। আজ এখান থেকে আহারাবকে কিছু না বলে কিছুতেই যাবে না সে। জিসানের মোবাইল থেকে লিনাকে কল করে ওদিকে সামলে নিতে বলেছে। না হয় লামিয়া বেগম নিশিতার ফিরতে দেরি হচ্ছে দেখে চিন্তা করতে পারে। নিশিতা ঠাই বসে রয়েছে সেখানে। আহারাব প্রায় 35 মিনিট পর মিটিং শেষ করে বেরিয়ে এলো অন্য নেতাদের সাথে। তাদের সাথে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। সামনে হঠাৎ নিশিতাকে বসে থাকতে দেখেই থমকে দাঁড়ালো সে। মনে মনে ভীষণ অবাক হলেও বাহিরে প্রকাশ করলো না। সকলকে বিদায় দিয়ে জিসানকে ইশারা করে বলল নিশিতাকে নিয়ে তার রুমে যেতে। সে যতটাই বেশরম লুচু ঠোঁটকাটা নির্লজ্জ হোক না কেন, সবটাই নিশিতার সামনে। বাহিরের লোকদের সামনে সে একজন গম্ভীর দায়িত্বশীল রাজনীতিবিদ, যার সাথে কথা বলতেও মানুষ কাঁপে। জিসান নিশিতাকে আহারাবের রুমে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে এলো। সময়টা এখন দুপুর হওয়ায় অফিসেও নেই কেউ। নিশিতাকে দেখেই উঠে এলো আহারাব। বলল, একদিন আমাকে দেখতে পাওনি বলেই একদম অফিস চলে এসেছো? এত মিস করছিল আমাকে তুমি? নিশিতার দাঁতে দাঁত চেপে বলল। কি শুরু করেছেন আপনি? সমস্যা কি? আহারাব নির্দোষের মতো মুখ করে বলল, কি করেছি আমি? কি করেননি আপনি? সেটাই তো, কি করেছি আমি? পরীক্ষার পর ডাব পাঠিয়েছেন, আবার কি সব বলে দিয়েছেন জিসান ভাইকে। তার উপর নিবিড় ভাইকে গিয়ে কি বলেছেন? এইসব কথা উনি বাইরে বললে সবাই কি ভাববে আমাকে? এতক্ষণ চেয়ারে বসেছিল আহারাব। নিশিতার কথা শুনে উঠে দাঁড়ালো সে। চোখ দুটো তার লাল বর্ণ ধারণ করেছে। কপালের দুটো রগ রাগে যেন ফুলে উঠেছে। ঢোক গিলল নিশিতা। সে কি এমন বলল যে এতটা রেগে আছে আহারাব? আচমকাই নিশিতার হাত ধরে টান দিল আহারাব। নিশিতা নিজে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল আহারাবের বুকের উপর। আহারাব শক্ত করে কোমর পেঁচিয়ে ধরল তার। মুখটা একটু এগিয়ে নিশিতার মুখের কাছে নিয়ে বলল, আমার ময়না পাখির আশেপাশে ঘুরে বেরিয়ে সে যে এখনো সশরীরে এলাকে ঘুরে বেড়াচ্ছে, এটি তার সৌভাগ্য। শুধু সৌভাগ্য নয়, মহা সৌভাগ্য। আহারাব একবার তাকালো নিশিতার দিকে শান্তভাবে, অতঃপর হাঁক ছাড়ল। জিসান, খাবার নিয়ে আয়। আর ময়না পাখির বোধে কিছু খাওয়া হয়নি। ইস, মুখটা শুকিয়ে গেছে একদম। নিশিতাকে ছেড়ে দিল আহারাব। চেয়ারে বসতে বসতে বলল। বসো। বসলো না নিশিতা। যা যা ভেবে এসেছিল সে সব ভুলে গেছে এখন। নিশিতা শান্ত কণ্ঠেই বলল, বসবো না, বাসায় যাব। বসতে বলছি, বসো। খাওয়া দাওয়া করো, তারপর আমি বাসায় পৌঁছে দেবো। জিসান 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে ঢুকলো একটু পরে। বিরিয়ানি 2 প্যাকেট হাতে দিল আহারাবের। আহারাব হাতে নিল, জিসানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই খেয়েছিস? জি বস। আহারাব 1 প্যাকেট বিরিয়ানি এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, খেয়ে নাও তাড়াতাড়ি। না, খাবো না আমি। খাবে? এই থাপ্পাতে থাপ্পাতে খাওয়াতে হবে। ঢোক গিলল নিশিতা। এখানে আসাটাই তার বড় ভুল। রাগের বশে কি ভুলটাই না সে করে ফেলেছে। এখন বেশ ভালোই বুঝতে পারছে। বিরিয়ানির দিকে তাকালো সে। প্যাকেট খুলেই দিয়েছিল আহারাব। অনিচ্ছা সত্ত্বেও মুখে দিল। কোনো রকম আধপেট খেয়ে বলল, পেট ভরে গেছে, এখন বাসায় যাব। সম্পূর্ণ খাও, তারপর নিয়ে যাচ্ছে বাসায়। নয় বাসায় যাওয়ার কথা ভুলে যাও। নিশিতা চোখ নাক বন্ধ করে খেয়ে উঠল সব। আহারাবেরও খাওয়া শেষ। ইতিমধ্যে উঠে দাঁড়ালো আহারাব। বলল, চলো ময়না পাখি, তোমাকে বাসায় পৌঁছে দিয়েছে। নিশিতার কথা বাড়ালো না, হাঁটা ধরলো আহারাবের পিছু পিছু গিয়ে গাড়িতে বসলো সে। আহারাবও বসলো ড্রাইভিং সিটে। একে একে শেষ হয়ে গেল নিশিতার টেস্ট পরীক্ষা। ঘনিয়ে এসেছে নিশিতার এইচএসসি পরীক্ষা। ওই তো 2 দিন পরই তার এইচএসসি পরীক্ষা। টেস্টের পর আর তেমন বিরক্ত করেনি আহারাব। মাঝে মাঝে দেখা করেছে, লিনার ফোন থেকে কল করে কথা বলেছে। বরাবরই সে নিশিতার পরীক্ষার উপরে জোর দিয়েছে। যখনই নিশিতাকে কল করেছে বা তার সাথে দেখা করেছে, তখনই বলেছে, আমি নিজেকে আটকে রাখছি শুধুমাত্র তোমার পরীক্ষার কথা ভেবে। পরীক্ষা তোমাকে ভালো করতে হবে কিন্তু।
উত্তরে কিছুই বলেনি নিশিতা। কথায় কথা বাড়বে, নিশিতা চায় না কথা বাড়াতে, আর তাছাড়া সেও তো চায় পরীক্ষা ভালো করতে। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া তার ছোটবেলা থেকেই স্বপ্ন। নিশিতার পরীক্ষা উপলক্ষে তার বাবা মাও চলে এসেছে গ্রাম থেকে। নিশিতার পরীক্ষা আর কয়দিন এখানেই থাকবে তারা। একে একে এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল নিশিতার। এই কয়দিন তার সাথে আহারাবের মুখোমুখি দেখা হয়নি একবারও। প্রতিদিনই পরীক্ষা দিয়ে বেরিয়ে আহারাবের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছে সে। হয়তো গাড়ির ভিতরে ছিল আহারাব, সেখান থেকে দেখেছিল নিশিতাকে, কিন্তু নিশিতার বাবা মাকে সাথে দেখে তাদের সামনে যায়নি। আর আহারাব প্রতিদিনই নিশিতার বাবা মা তার সাথে পরীক্ষার হলের কাছে গিয়েছে, বসেও থেকেছে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। পরীক্ষা শেষ হলে তাকে নিয়ে বাড়ি ফিরেছে। যে অন্যায় সে করেছে আহারাব এত সহজে কি তারা তাকে ক্ষমা করবে? উল্টো ওখানে তাদের সামনে গেলে একটা ঝামেলা বেঁধে যেতে পারে। পরীক্ষার হলের সামনে মানুষও থাকে অনেক, তার পরিচয় বেরিয়ে যেতেও সময় লাগবে না। ঝামেলাটা রূপ নিবে বিশাল, দাগ লাগবে তার ক্যারিয়ারে, আবারও দাগ লাগবে নিশিতার চরিত্রে। পত্রিকায় হয়তো তাকে আর নিশিতাকে নিয়ে ছাপা হবে আজে বাজে সংবাদ। এমনি মেয়েটা তার জন্য অনেক কিছু সহ্য করেছে, সে আর কোনো ঝামেলা চায় না। তাই রোজ দূর থেকে নিজের প্রেয়সীকে দেখে নিজেকে শান্ত রেখেছে আহরাব। কাছে যায়নি একবারও। পরীক্ষা শেষে নিশিতাকে নিয়ে গ্রামে ফিরে গেল তার বাবা মা। গ্রামে কিছুদিন থেকে আবার এসে অ্যাডমিশন কোচিং শুরু করবে নিশিতা। লামিয়া বেগম আর আশরাফ সাহেবও আপত্তি করেননি তাতে। মেয়েটা এমনিতে অনেকদিন গ্রামে যায় না, তার থেকে যাক কিছুদিন ঘুরে আসুক সেখান থেকে। রাত হয়েছে বেশ 12:30 ছুঁই ছুঁই। পাগল হয়ে উঠছে আহারাব। কতদিন নিশিতার সাথে তার ভালোভাবে দেখা হয় না, শোনা হয় না তার কণ্ঠস্বরটা। এতদিন অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে সে শুধুমাত্র পরীক্ষাটার জন্যে, কিন্তু এখন তো পরীক্ষা শেষ, আর পারা যাচ্ছে না। মনের ভিতরটা ভীষণ চটফট করছে। আহারাব মোবাইলটা হাতে নিয়ে কল লাগালো লিনাকে। একবার রিং হলো, ধরলো না। লিনা হয়তো ঘুমাচ্ছে। আবার কল লাগালো। লিনা কলটা রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো। নিশিতার সাথে কথা বলিয়ে দে। আহরাবের কণ্ঠ শুনে লাফ দিয়ে উঠল লিনা। ঢোক গিলল একটা। এখন নিশিতার সাথে কথা বলিয়ে দিবে কিভাবে? নিশিতা যে গ্রামে গেছে তা জানানো হয়নি আহরাবকে, অথচ আহরাব তাকে বলেছিল নিশিতার সব খবরাখবর মিনিটে মিনিটে তাকে জানাতে। এখন যদি জানতে পারে নিশিতা এখানে নেই, গ্রামে গেছে, আর সেটা তাকে জানায়নি লিনা, মোবাইলের মধ্যেই না তাকে একটা চড় মেরে দেয় আহরাব। কি হলো, কথা বলছিস না কেন? আমার ঘুমিয়ে বলি নাকি? লিনা বিড়বিড়িয়ে বলল, ঘুমাবো কি? ঘুম কেন? তার বাবু এখন চোখ ছেড়ে পালিয়েছে। কিছু বললি? মেকি হাসলো। লিনা বলল, না তো। তাহলে এখনো নিশিতার কাছে দিচ্ছিস না কেন? লিনা আমতা আমতা করে বলল, নিশিতা নেই, নিশিতা নেই মানে? গ্রামের বাড়ি গিয়েছে। কবে? কাল। আহরাব দাঁতে দাঁত চেপে বলল, আর নিশিতা কাল গ্রামে চলে গেছে, আর তুমি কাজ বলছিস নিশিতা নেই? আসলে ভাইয়া মনে ছিল না। তোর মনে থাকে কি? একটা টোকা মেরে মাথাটা ফাটিয়ে দিলে সব মনে থাকবে। আর কিছু বলার সুযোগ দিল না লিনাকে। অস্থিরতার মাঝে রাগও এখন ঘিরে ধরেছে তাকে। রাগে ফুসফুস করতে করতে মোবাইলটা ছুঁড়ে ফেললো বিছানায়। একটু বাদে কিছু একটা ভেবে মোবাইলটা তুলে নিল বিছানা থেকে। সেটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিল। একটা ছোট ব্যাগ বের করলো আলমারির ভিতর থেকে। সেখানে গুটি কয়েক জামা কাপড় নিয়ে কল লাগালো জিসানকে। সে কলটা রিসিভ করতেই বলল, এদিকটা সামনে নিস, 2-4 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছে। ওপাশ থেকে জিসানকে আর কিছু বলার সুযোগ দিল না, তার আগেই কেটে দিল কলটা। মেহেরাবকে মেসেজ করলো, জরুরি কাজে ঢাকার বাইরে যাচ্ছে, রাত বেশি হয়েছে বলে মাকে ডাকেনি, কাল মাকে বলে দিস। মোবাইলটা আবার ভয়ে রাখলো ট্রাউজারের পকেটে। রাতে ট্রাউজার আর ঢিলেঢালা টি শার্ট আর পায়ে একজোড়া স্যান্ডেলে বেরিয়ে পড়লো সে। নিশিতাদের গ্রামেই তার নানার বাড়ি, যদিও সেখানে কেউ থাকে না, তবে একজন কেয়ারটেকার রাখা আছে। দুপুরবেলা চারিদিকে কেমন এক নীরবতা বিরাজ করছে। সবাই খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছে বোধহয়। নিশিতা নিজের রুম থেকে পা টিপে টিপে বেরিয়ে এলো। নীরবে নিঃশব্দে গিয়ে নামলো বাড়ির পেছনের পুকুর ঘাটে। পুকুর ঘাটটা বাঁধানো তাদের। লাল পাড়ের সাদা একটা শাড়ি জড়ানো তার শরীরে। নিশিতা শাড়ির আঁচলটা মেলে দিল পুকুর ঘাটে, লম্বা চুলগুলো খুলে দিল। ধীরে ধীরে নেমে এলো ঘাটের শেষ সিঁড়িটায়। পা দুটো ডুবিয়ে দিল পুকুরে টলমলে পানিতে। নিশিতার প্রাকৃতিক বিলাস করতে ভালো লাগে ভীষণ, বিশেষ করে এভাবে। নিজেকে মনে হয় উপন্যাসের কোনো নারী চরিত্র, যে কিনা শাড়ির লম্বা আঁচল ছড়িয়ে পিঠের উপর নিজের লম্বা চুল ছড়িয়ে উপভোগ করে প্রাকৃতিক অকৃত্রিম সৌন্দর্য। পুকুরটা বেশ বড়সড়, তার দাদার বাবার আমলের পুকুর। পুকুরের চারিপাশে পাড়ে বড় বড় নারিকেল আর সুপারি গাছে ঘেরা। কেউ যদি এই পুকুর পাড়ে বসে থাকে তবে দেখাও যায় না বাইরে থেকে। গাছের ফাঁকে ফাঁকে পাখিরা গান গাইছে নেচে নেচে। নিশিতারও কেন যেন আজ গান গাইতে ইচ্ছে করছে ভীষণ। কতদিন পর সে গ্রামে এসেছে, প্রকৃতির এতটা কাছে এসেছে। শহুরে ওই কোলাহল কি আর প্রকৃতির এমন স্নিগ্ধ স্বাদ এনে দিতে পারে? যে একবার প্রকৃতিকে উপভোগ করতে পেরেছে, প্রকৃতির মাহাত্ম্য বুঝতে পেরেছে, সে আর কখনো নিজের
স্বইচ্ছায় ফিরে যেতে চায়নি ওই শহরে যানজট আর কালো ধোঁয়াযুক্ত কোলাহলপূর্ণ স্থানে। নিশিতা চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল। প্রকৃতির নির্মল বায়ু যেন তার ভিতরটা ঠান্ডা করে দিয়েছে। অতঃপর হাত ছোঁয়ালো পানিতে, আলতোভাবে পানিতে হাত ছুঁয়ে দিতে দিতে গুনগুনিয়ে গান ধরল। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নির্মল প্রকৃতির মাঝে রবি ঠাকুরের গানে কেমন যেন একটা প্রশান্তি বয়ে আনে হৃদয়ে। নিশিতা গান থামালো, পানির দিকে তাকালো। পানিতে ভেসে উঠেছে তার প্রতিচ্ছবি। নিশিতা হাত দিয়ে নাড়িয়ে দিল পানিটা। তার প্রতিচ্ছবিটা এলোমেলো হয়ে গেল। ঠোঁট প্রসারিত করে হাসলো সে। তবে তার হাসির ভিতরে নিজের শরীরে কারো উষ্ণ হাতের স্পর্শ অনুভব করলো নিশিতা। কেউ তাকে পিছন দিক থেকে জড়িয়ে নিয়েছে নিজের দিকে। ভরকে গেল নিশিতা। এই সময় আবার এখানে কে এলো? তার উপর এসে আবার তার সাথে অসভ্যতামি শুরু করেছে। তাদের বাড়িতে তো তেমন কোনো পুরুষ মানুষও নেই যে তার সাথে এমন ব্যবহার করবে। ঢোক গিলল সে। পানির দিকে তাকাতে পানিতে ভেসে উঠল আহারাবের প্রতিচ্ছবি। চমকে উঠল নিশিতা। ভুল দেখছে না তো সে? আহারাব এখানে কোথা থেকে আসবে? সে তো ঢাকায়। চোখ বন্ধ করলো নিশিতা। জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবারও চোখ খুলল। এখনো আহারাব তাকে জড়িয়ে রেখেছে। হঠাৎ আহারাব ঘোর লাগা কণ্ঠে বলল, ক্ষমা করো আমার ময়না পাখি, তোমাকে এইভাবে ছোঁয়া হয়তো আমার অনুচিত, তবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তোমার এই রূপ যে আমায় পাগল করে তুলেছে, আমার ভিতরে এতদিনের গড়ের সকল আত্মনিয়ন্ত্রণ ভেঙে গড়িয়ে দিয়েছে। নিশিতা এই মুহূর্তে এখানে আহারাবকে আশা করেনি মোটেও। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি এখানে? আপনি তো ঢাকায় ছিলেন। চলে এলাম আমার ময়না পাখির টানে। নিশিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আহারাবের বাহুডোর থেকে। বলল, ছেড়ে কথা বলুন। এভাবে একজন বড় নারীকে জড়িয়ে ধরা কোন ধরনের ভদ্রতা? আহারাব ছাড়লো না। উল্টো শাড়ির উপর থেকে হাত রাখলো নিশিতার মেধিন পেটে। কেঁপে উঠল নিশিতা। আহারাব নিজের মুখটা এগিয়ে নিল নিশিতার কানের কাছে। ফিসফিসিয়ে বলল, পরনারী থেকে তোমাকে নিজস্ব নারী আমি চাইলেই বানিয়ে ফেলতে পারি, তবে তার জন্য আমাকে এখনো 1 মাস অপেক্ষা করতে হবে। নয়তো সকলে বলবে এমপি সাহেব একজন শিশুকে বিয়ে করে প্রতিনিয়ত তার উপর অত্যাচার করছে। 18 বছরের নিচে সবই শিশু, সে কথা তুমি তো জানোই। আহারাবের উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে নিশিতার ঘাড়ে এবং কানে। বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হয়ে গেছে তার। হৃদস্পন্দন বেড়ে চলেছে ঊর্ধ্বগতিতে। নিশিতা আবারও বলে উঠল। ছাড়ুন, ছেড়ে কথা বলুন। নিশিতার কথা যেন শুনতেই পেল না আহারাব। সে আরো ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, উফ ময়না পাখি, তুমি যে পাগল করে দিচ্ছ আমাকে। এভাবে কে শাস্তি বলেছে তোমাকে? আমি যে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ছাড়ুন আমাকে। কেউ এভাবে আমাদের দেখে ফেললে সমস্যা হয়ে যাবে খুব। এটা গ্রাম, আপনার শহর না। দেখবে না কেউ, এই দুপুরের দিকটায় কেউ আসবে না। নিশিতা বুঝলে এভাবে ছাড়া পাওয়া যাবে না আহারাবের কাছ থেকে। আর গায়ের শক্তিতেও আহারাবের সাথে পেরে উঠবে না সে। নিশিতা হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। চোখ দুটো গোল গোল করে অস্ফুট কণ্ঠে বলল, বাবা। ছেড়ে দিল আহারাব। একটু সরে বসলো সে। এই সুযোগ নিশিতাকে আর পায়কে। নিশিতা দ্রুত উঠে দাঁড়ালো। 2 হাত দিয়ে 2 পাশের শাড়ি একটু উঁচু করে ধরে 2 পায়ে রেনিঝিনি নুপুর বাজিয়ে দৌড়ে উঠতে লাগলো। ঘাটে সিঁড়ি বেয়ে পিঠের উপর খোলা চুলগুলো দোল খাচ্ছে তার দৌড়ানোর গতিতে। পুরো সিঁড়ি বেয়ে গড়িয়ে যাচ্ছে তার শাড়ি লম্বা আঁচলটা। একটু সময়ের জন্য থমকে গেল আহারাব। পিছনে ফিরে তাকিয়ে সে বুঝেছিল নিশিতা বোকা বানিয়েছে তাকে। কিন্তু নিশিতার এই রূপ তাকে থমকে দিয়েছে, পাগল করে দিয়েছে আরো। নিশিতা সম্পূর্ণ তার হাতের বাইরে চলে যাওয়ার আগে খপ করে ধরলো নিশিতার লম্বা শাড়ির আঁচলটা। আঁচলে টান পড়তেই থমকে দাঁড়ালো নিশিতা। এক হাতে চেপে ধরলো কাঁধের কাছে শাড়ির অংশটা। আহারাব নিচে সিঁড়িতে বসে একটু একটু করে টানতে লাগলো নিশিতার শাড়ির আঁচল ধরে। নিশিতাও একটু একটু করে নেমে আসতে। আমি ছেড়ে কোথায় যাচ্ছিল ময়না পাখি? আমি ছেড়ে যাওয়া কি অতটা সহজ বলো তো? নিশিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আবার বলল, ছাড়ুন প্লিজ। ছেড়ে দিতাম, তবে এখন আর ছেড়ে দেব না। আর এটাই তোমার শাস্তি। একটু থামলো আহারাব। অতঃপর আবারও বলল, তোমাকে কোনো উপন্যাসের প্রধান নারী চরিত্র থেকে আজ কম লাগছে না। তবে একটা কথা, তুমি যদি হও কোনো উপন্যাসের প্রধান নারী চরিত্র, তবে আমি কিন্তু সে উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র। পিছনে ঘুরলো নিশিতা। আহারাবের কলার ধরে একটু কাছে নিয়ে বলল, সকল উপন্যাসে কিন্তু প্রধান পুরুষ চরিত্রের কাছেই প্রধান নারী চরিত্রের শেষ ঠিকানা হয়।
চোখ মুখ শুকিয়ে গেল আহারাবের, বুকটা তার কেঁপে উঠছে নিশিতার কথায়। তবে কি নিশিতা সত্যিই তার হবে না? ঢিলে হয়ে এলো আহারাবের হাতের বাঁধন, মুচকি হাসলো নিশিতা। অতঃপর আহারাবের বুকের উপর ধাক্কা দিল সে। হঠাৎ ধাক্কা তার সামলাতে না পেরে আহারাব পড়লো সোজা পানিতে। একটু নাকানি চুবানি খেয়ে পুরো ভিজে পানির ভিতরেই উঠে দাঁড়ালো সে। যেখানে আহারাব পড়েছে সেখানে কোমর অব্দি পানি তার, কিন্তু হঠাৎ নিশিতা ধাক্কা দেওয়ায় বুঝতে পারেনি সে। আহারাবকে নাকানি চুবানি খেতে দেখে খিলখিল করে হেসে উঠল নিশিতা। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আহারাব। নিশিতাকে এর আগে কখনো খিলখিল করে হাসতে দেখেনি সে। মেয়েটা এভাবে মন খুলে হাসে খুব কম। আচ্ছা, এই মেয়েটার এই প্রাণ খুলে হাসিটা হারিয়ে যাওয়ার পিছনেও দায়ী আহারাব? দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকালো সে। চোখে পড়ল হাতে বাঁধা নিশিতার শাড়ির আঁচলটার দিকে। বাঁকা হাসলো আহারাব। অতঃপর শাড়ির আঁচল ধরে টান মারল সে। নিশিতা এক হাতে কাঁধের কাছে শাড়িটা চেপে ধরে হুড়মুড়ি খেয়ে পড়ল পানিতে। নাকানি চুবানি খাওয়ার আগে ধরে নিল আহারাব, তার কোমর জড়িয়ে নিচের সাথে মিলিয়ে নিল। বলল। নিশিতা কটমট করে তাকালো আহারাবের দিকে। তার ভেজা চুলবে কপালে, চোখে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আহারাব তাকিয়ে আছে সেদিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। দিন দিন কেমন তার স্বভাব বহির্ভূত সব কাজ করে ফেলছে আহারাব। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। এই মেয়ে সামনে এলে সে পাগল হয়ে যাচ্ছে। আহারাব নেশাক্ত চোখে ফু দিল নিশিতার মুখে। চোখ মুখ খিচে বন্ধ করে নিল নিশিতা। আহারাব ঘোর লাগা কণ্ঠে বলল। নিশিতা প্রথমে বুঝলো না, কথাটা যখন বুঝলো চোখ বড় বড় করে তাকালো আহারাবের দিকে। তার ঠোঁটে দুষ্টু হাসি। লজ্জায় যেন নিশিতার কান ঝাঁঝা করছে। এমন একটা কথা লোকটা বলল কিভাবে? একটুও মুখে আটকালো না তার। নিশিতা অস্ফুট কণ্ঠে বলল। অসভ্য। এ তো শুধু ট্রেলার। জুনিয়র ময়না পাখিকে তো আনতে হবে, তাই না? অসভ্য না হলে সে আসবে কিভাবে? আমি অসভ্য থেকে যখন চরম লেভেলের অসভ্য হব, তখনও তো আসতে পারবে সে। ছাড়বেন নাকি আমি চিৎকার করব? করো চিৎকার, আমি ভয় পাই নাকি কাউকে? নিশিতা পড়েছে মহা ঝামেলায়। এই ব্যক্তিকে তো কিছুতেই ধরছে না। না রাগী কথায়, না শান্ত কথায়, না কটু কথায়। এরপর আর কি করার থাকতে পারে তার? আর কিভাবে ছাড়া পাবে এই লোকের কাছ থেকে? হঠাৎই একটা হাঁচি দিল নিশিতা। আহারাব ছেড়ে দিল তাকে। এতক্ষণ তার মাথায় আসেনি যে এভাবে ভিজা কাপড়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে নিশিতার। আহারাব শান্ত কণ্ঠে বলল। যাও, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নয় ঠান্ডা লেগে যাবে তোমার। নিশিতা বলল না কিছুই। পানি থেকে উঠে দাঁড়ালো ঘাটের সিঁড়িতে। পেছনে ফিরে তাকালো আহারাবের দিকে। বলল। ফিরে যান নিজের স্থানে। নিজের অতীত যাকে ফেলে এসেছেন সে না কোনোদিনও আপনার ছিল, আর না কোনোদিনও আপনার হবে। নিজের হাঁটুর বয়সী মেয়ের পিছনে সময় নষ্ট না করে নিজের সমতুল্য কাউকে বিয়ে করে ঘর সংসার করুন, কাজে দিবে। একটু থামলো নিশিতা, আবারও বলল। উঠে পড়ুন পানি থেকে, ঠান্ডা লেগে যাবে। এমনি আপনার পুকুরের পানিতে গোসল করার অভ্যাস নেই। আর কিছু বলল না নিশিতা। হনহন করে হেঁটে চলে গেল বাড়ির ভিতরে। আহারাব উঠল না পানি থেকে। ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। কি বলে গেল নিশিতা তার পিছন ছাড়তে? এই 32 বছর বয়সে এসে নিশিতাকে পাওয়ার জন্য এক কলেজ পড়ুয়া ছেলের মতো আচরণ করতে সে নিজের স্বভাব বদলিয়েছে। নিজের ইগোকে বলি দিয়ে পড়ে রয়েছে নিশিতার পেছনে। তাকে ছেড়ে দেওয়ার জন্য রাগে চোয়াল শক্ত করে নিল আহারাব। বিড়বিড়িয়ে বলল। বেশি বড় বড় কথা শিখে আছো তুমি। ওই মুখে আমি ভেঙে দেবো, দাঁড়াও। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। জনমানবের সারা শব্দ নেই কোথাও। দূরে মাঝে মাঝে ভয়ঙ্কর কণ্ঠে ডেকে উঠছে একটা প্যাঁচা। ঘড়ির কাঁটায় সবে 10টা 30। গ্রামে এই 10টা 30-এ যেন মধ্যরাতের সমান। আশেপাশে সব নীরব। ঘুমিয়ে পড়েছে বুঝি সবাই। শুধু ঘুমায়নি নিশিতা। বিছানায় উপুর হয়ে শুয়ে উপন্যাসের বই পড়ছে সে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতি বইটা। উপন্যাসের নেশা তার আগে থেকেই ছিল। এইচএসসি শেষ হওয়ার পর যেন সেই নেশা তাকে আরো ঘিরে ধরেছে। চুলগুলো তার হাত খোপা করা, ওড়নাটা বিছানার একপাশে ফেলে রাখা। দোতলা বাড়ি এই নিশিতাদের, পুরনো যুগের বিল্ডিং। বাড়িটা মূলত তার দাদার আমলে। জায়গায় জায়গায় রং উঠে গেছে অনেকটা। তবুও তার বাবা এই বাড়িটা ভাঙতে নারাজ। তার বাবার বাড়ি বলে কথা। সে যতদিন আছে এই ঘরেই নাকি কাটিয়ে যাবে তার জীবন। দোতলার একদম কোণার রুমটা নিশিতার। হঠাৎ সে শব্দ পেল কিছু একটা পড়ার। বাড়ির সবাই তো ঘুমিয়েছে, হয়তো কেউ উঠে পড়েছে। ওইদিকে আর পাত্তা দিল না সে। মনোযোগ দিল উপন্যাসের দিকে। এবার শব্দ হচ্ছে তার দরজায়। আস্তে ধীরে কেউ তার দরজায় থেমে থেমে টোকা দিচ্ছে। ভ্রু কুচকালো নিশিতা। এত রাতে আবার কে? উঠে দাঁড়ালো সে। বিছানার পাশে অবহেলিত ওড়নাটা শরীরে জড়িয়ে দরজাটা খুলে দিতেই চমকে গেল সে। আহারাব দাঁড়িয়ে আছে তার সামনে। এত রাতে এর চেয়ে চমকপ্রদ ঘটনা আর কি হতে পারে? নিশিতা গোল গোল চোখে তাকালো আহারাবের দিকে। আহারাব পাত্তা দিল না কোনো। নিশিতার পাশ কাটিয়ে গিয়ে শুয়ে পড়ল তার বিছানায়। এমন ভাব যেন এই রুম, এই বিছানা নিশিতার নয়, এগুলো সবই তার। ভরকে গেল নিশিতা। দ্রুত দরজা আটকে দিল। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। নিশিতা কটমট করে এগিয়ে এলো আহারাবের কাছে। বলল। একটু কি শান্তি দিবেন না আপনি আমাকে? এভাবে এত রাতে আমার রুমে এসেছেন কেন? আর তাছাড়া আপনি আসলেন বা কিভাবে?
কোনো উত্তর দিল না আহারাব, চোখ বন্ধ করে শুয়ে আছে সে। নিশিতা আবারও বলল, কথা বলছেন না কেন? আর আমার বিছানাতেই বা এভাবে শুয়ে পড়েছেন কেন? উঠুন। উঠল না আহারাব। এবারও সে বলল না কিছুই। নিশিতার রাগ উঠছে ভীষণ। এত রাতে চোরের মতো তার বাড়িতে ঢুকে তার রুমে এসেছে, তার উপর আবার একটা কথারও জবাব দিচ্ছে না। এতে মাথা গরম হবে না কার? নিশিতা টেনে উঠাতে গেল আহারাবকে। তার হাতটা ধরতেই অবাক হলো সে, জ্বরে গা পুড়ে যাচ্ছে আহারাবের। নিশিতা ছেড়ে দিল আহারাবের হাতটা, দ্রুত তার মাথার পাশে বসলো, হাত রাখলো কপালে। সত্যিই অনেক জ্বর তার। অস্থির হয়ে পড়ল নিশিতা, মৃদু স্বরে ডাক দিল। শুনছেন? শুনছেন? আহারাব অস্ফুট স্বরে বলল। হুম। নিশিতা উঠে দাঁড়ালো। ভাগ্যিস দুপুরে পুকুরের পানিতে ভিজে একটু ঠান্ডা লেগেছে, আবার জ্বর আসে যদি সেই ভয়ে মায়ের কাছ থেকে নাপা ট্যাবলেট এনে রেখেছিল। নাপা ট্যাবলেটের পাতাটা আনলো সে। এক্ষুনি খাইয়ে দিবে আহারাবকে, তবে তার আগে জানা প্রয়োজন আহারাব কিছু খেয়েছে কিনা। নিশিতা আবারও ডাক দিল আহারাবকে। শুনছেন? হুম। খেয়েছেন কিছু? নিশিতা ভ্রু কুচকে তাকালো আহারাবের দিকে। এই লোক নির্ঘাত জ্বরের ঘরে ভুলভাল বকছে, তবে তাকে ঔষধটাও তো খাওয়াতে হবে। জ্বর না ছাড়লে এই জলহস্তির মতো লোকটাকে এই বাড়ি থেকে সে বের করবে কিভাবে? আর যদি বের না করতে পারে, তাহলে কাল সকালে তার কপালে শনি রবি মঙ্গল বুধ সব আছে। আর গ্রামের অশিক্ষিত কিছু মানুষ তো আছেই। তখনই নিশিতার মনে পড়ল তার মায়ের কথা। ছোটবেলায় তার মাকে তার পেট টিপে খেয়েছে কিনা পরীক্ষা করতে দেখেছে। ছোটবেলায় সে প্রায় না খেয়ে মাকে মিথ্যা বলতো যে সে খেয়েছে। তাই সত্যিটা বের করার জন্য এমন অভিনব পন্থা অবলম্বন করতো মা। আবার মাঝে মাঝে পেট দেখেই তার মা বলতো, পেট তো একদম পিঠের সাথে, তার মানে তুই খাসনি। এবার সেই অভিনব পন্থাটাই অবলম্বন করতে হবে নিশিতাকে। তবে তার জন্য সবার আগে আহারাবের টি শার্টটা উপরে তুলতে হবে। ইতস্তত লাগছে নিশিতার এভাবে একজন পরপুরুষের ছিছি। কেমন কেমন যেন লাগছে তার, তবুও নিজেকে ধাতস্থ করে একটু একটু করে আহারাবের পেট থেকে টি শার্টের অংশটা টেনে তুলল। কাপা কাপা হাতে ছোঁয়ালো আহারাবের পেটে। অমনি খপ করে হাতটা ধরে ফেললো আহারা। থতমত খেয়ে গেল নিশিতা। আহারাব পিটপিট করে নিজের চোখ দুটো একটু খুলল, দুর্বল কণ্ঠে বলল, তুমি কি আজ জুনিয়র ময়না পাখিকে আনার ব্যবস্থা করতে চাইছ? দেখো, আমি তোমার ইচ্ছের ঘোর বিরোধিতা করছি। আমি মোটে আমাদের বিয়ের আগে জুনিয়র ময়না পাখিকে আনতে চাইছি না। পরে জনগণ বলবে এমপি সাহেব আর দর্শ হতে পারেনি, বিয়ের আগেই কাজ ছেড়ে ফেলেছে। হতবাক নিশিতা। আহারাব এসব কি বলছে? নিশিতা বুঝতে পারছে আহারাব এসব জ্বরের ঘরে বলছে, সে অসুস্থ। কিন্তু নিশিতা তো অসুস্থ নয়। লজ্জায় তার কান দুটো যেন বন্ধ হয়ে আসছে। নিশিতা দ্রুত সরিয়ে নিল নিজের হাতটা, বলল, শুয়ে থাকুন, আমি খাবার নিয়ে আসছি। পেটে তো কিছুই নেই। আছে তো। কি? তুমি ভ্রুকুচকে তাকালো নিশিতা, বলল, শুনেছিলাম ভালোবাসার মানুষ নাকি বুকে থাকে, আর আপনি আমাকে রেখেছেন পেটে? বুকেও আছো। বুকে, পেটের, মস্তিষ্কে, পাকস্থলিতে, ফুসফুসে, আমার সর্বাঙ্গে আছো তুমি। আজে বাজে কথা রেখে চুপ করে শুয়ে থাকুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। নিশিতা ধীর পায়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে না দেখে সোজা রান্নাঘরে ঢুকে গেল। এত রাতে কিছু রান্না তো করা যাবে না, যদি কেউ টের পেয়ে যায়। যদিও বাইরে তাদের একটা কাঁচা রান্নাঘর রয়েছে, তবে সেখানে ভয় আরো বেশি। ঘরের ভিতর তো তাও মানুষের ভয়, আর বাইরে তো ভূতের ভয়। তার উপর গ্রাম হয় চারিদিকে গাছগাছালিতে পরিপূর্ণ, বাগান আর বাগান। নিশিতা রান্নাঘরের সব জায়গায় খুঁজতে লাগলো খাবার কিছু আছে কিনা। খুঁজতে খুঁজতে একটা বয়ামে কতগুলো বিস্কিট পেল, কিন্তু এতে কি আহারাবের পেট ভরবে? হঠাৎ তার মনে পড়লো ফ্রিজের কথা। ইস, এই খাদ্যের খনিটার কথা সে ভুলে গেল কিভাবে? সবার খাওয়া শেষে মা তো বেঁচে যাওয়া ভাত আর মাছ ফ্রিজেই রেখেছিল। নিশিতা এগিয়ে গেল ফ্রিজের দিকে। ফ্রিজ থেকে ভাতের গামলা আর মাছের বাটি বের করলো। ভাত ছুঁয়ে দেখলো সেগুলো ঠান্ডা হয়েছে বেশ। না, এই ঠান্ডা খাবার আহারাবকে খাওয়ানো যাবে না, এমনিতেই লোকটা অসুস্থ। নিশিতা সাহস করে পাশের গ্যাসের চুলাটা জ্বালালো আস্তে ধীরে। কোনো রকমে ভাত আর মাছ গরম করে একটা প্লেটে নিল। নীরবে নিঃশব্দে চলে এলো নিজের রুমে। আহারাব চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতা দরজা আটকে প্লেট হাতে নিয়ে আহারাবের পাশে বসলো। মৃদু স্বরে ডাক দিল, শুনছেন? হুম। উঠুন, উঠে খেয়ে নিন। আহারাব চোখ খুলল, বলল, কি খাবো? ভাত খাবেন? উঠুন। ভাত আমি খাবো না। যদি তোমাকে খেতে দাও তাহলে খেতে পারি। তপ্ত নিঃশ্বাস ছাড়ল নিশিতা। আহারাবকে দেখে আস্তে ধীরে উঠে বসালো। নিজের হাতে ভাত মাখিয়ে ধরলো তার মুখের সামনে, বলল, নিন, হাঁ করুন। আহারাব আর কিছু বলল না। আস্তে ধীরে খেয়ে নিল নিশিতার হাতে। খাওয়া শেষে নিশিতা ওষুধ খাইয়ে আবারও শুইয়ে দিল আহারাবকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। জানালার ফাঁক গলিয়ে নিশিতার রুমের ভেতর এসে উকি দিচ্ছে সকালের মিষ্টি কোমল রোদ। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভেঙে গেল নিশিতার। চোখ পিটপিট করে পাশে তাকালো, আহারাব নেই। কোথায় গেল লোকটা? কাল রাতে আহারাবের সেবা করতে করতে তার পাশে বসে বসে ঘুমিয়ে গিয়েছিল নিশিতা। তবে কি আহারাব চলে গেছে? বিছানা থেকে নেমে দাঁড়ালো নিশিতা।
কাল রাতে বিছানার উপর পড়ে থাকা উপন্যাসের বইটা সেখানেই পড়ে রয়েছে, বিভিন্ন ঝামেলায় সরানো হয়নি। নিশিতার হাতে ধরল বইটি, তখনই নজর এলো বইয়ের মধ্যে ভাঁজ করে রাখা একটা কাগজ। নিশিতা বইয়ের ভিতর থেকে বের করলো কাগজটা, ভাঁজ খুলে চোখ বোলাতে লাগলো সেটাতে। ময়না পাখি, জানো ঘুমন্ত অবস্থায় তোমাকে কি ভীষণ মায়াবী লাগে। মনে হচ্ছে না আমার বুকের মধ্যে লুকিয়ে ফেলে তোমায়। আমি কিন্তু তোমার অনুমতি না নিয়েই তোমার কপালে, চোখে, নাকে চুমু খেয়েছে। কি করব বলো, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। প্রেমে পড়েছি 32 বছর বয়সে একজন সুপুরুষও বাচ্চা হয়েছে, তা আমি তোমায় দেখে বুঝতে পারছি। তবে তোমার ঠোঁটে কিন্তু আমি চুমু খাইনি, তবে খাবো। একদম চাপটে ধরে তোমার নিজের সাথে মিশিয়ে গভীরভাবে তোমায় চুমু খাবো। নিশিতা গোল গোল চোখে তাকালো চারিদিকে, ঢোক গিলল একটা। এই লোকটা চলে গেছে ঠিকই, কিন্তু তার জ্বালানোর অস্ত্র রেখে গেছে এই চিঠিতে। ছি ছি ছি, কি সব রেখে গেছে। লজ্জা যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে নিশিতাকে। তার উপর সে নাকি আবার নিশিতার কপালে, চোখে, নাকে চুমু খেয়ে গেছে। তার অনুমতি ছাড়া তার রুমে ঢুকে তারই ঘুমের সুযোগ নিয়ে তাকে চুমু খেয়ে গেল লোকটা। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। এবার আহারাবকে হাতের কাছে পেলে নিশিতা যে কি করবে তা শুধু একবার পেয়েই নিক। লোকটা দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে। ঢাকায় ফিরেছে নিশিতা, ভর্তি কোচিং শুরু হয়ে গেছে তার। এখন যতদিন বাড়িতে বসে বসে কাটাবে ততদিনই লস তার, তাই একটু তাড়াতাড়ি ফিরে এসেছে সে। আশরাফ সাহেব আগেই তাকে ভর্তি করে রেখেছিল একটা কোচিং সেন্টারে। বাসা থেকে বেশি দূরে নয় সেন্টারটা, এই বাসা থেকে 9-10 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় কোচিং সেন্টারে। আজ নিশিতার প্রথম কোচিং। হলুদ একটা সালোয়ার কামিজ জড়িয়েছে শরীরে, কানে ছোট ছোট হলুদ টপ, মুখে নেই কোনো কৃত্রিম প্রসাধনী, লম্বা চুলগুলো বেনি করে মাথায় চাপিয়েছে হলুদ ওড়নাটা। কোচিংয়ে আসার সময় লিনা এসেছে তার সাথে, যদিও আবার চলে গেছে দিয়েই। এখানকার মোটামুটি অনেকটাই পরিচিত নিশিতার। কোচিংয়ের ছাত্রছাত্রীরা অনেকেই তার ক্লাসমেট, পরিচিত তার, তাই সবার সাথে মানিয়ে নিতে সময় লাগলো না তার। একে একে কোচিংয়ের সব ক্লাসগুলো প্রায় শেষ, এখন শুধু একটা ক্লাসই বাকি। স্যারের আসতে একটু দেরি হচ্ছে। নিশিতা বিরক্ত বেশ বিষয়টা নিয়ে। আজ প্রথম সে ক্লাসে এলো আর আজই নাকি স্যার দেরি করে আসছে ক্লাসে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়েছে তার। তখনই হন্তদন্ত হয়ে ক্লাসে ঢুকে এলো এক সুদর্শন যুবক। এসেই বলল, সরি স্টুডেন্ট, সরি ফর লেট। কথাটা বলতে বলতেই থেমে গেল যুবকটা। নিশিতার দিকে তাকিয়ে আছে সে, দৃষ্টিতে তার মুগ্ধতা। নিশিতাও তাকালো যুবকটির দিকে, চোখাচোখি হয়ে গেল দুজনার। চোখ নামিয়ে নিল সেই সুদর্শন যুবক, শান্ত কণ্ঠে বলল। নতুন তুমি? নিশিতা দাঁড়িয়ে গেল, বলল, হুম। দাঁড়াতে হবে না, বসো। নাম কি তোমার? নিশিতা বসলো না, দাঁড়িয়েই বলল। নিশিতা। যুবকটি মুচকি হাসলো, বলল, আমি তাওশিফ, তোমাদের ইংরেজি শিক্ষক। নিশিতা কিছু বলল না, শুধু একটু সৌজন্যমূলক হাসি দিয়ে বসে পড়ল। ক্লাস শেষ হতে বই খাতা গুছিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়ল সে। রাস্তার ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। তখনই পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো। থমকে দাঁড়ালো নিশিতা। পিছনে ঘুরে তাকাতে চোখে পড়ল তৌসিফের হাস্যোজ্জ্বল চেহারা। নিশিতা আবার সৌজন্যসূচক হাসলো, নম্র কণ্ঠে বলল, জি স্যার, ডাকছিলেন? হ্যাঁ, তোমার বাড়ি এইদিকেই। হুম। ওহ, আমার বাসাও এইদিকে, চলো যাওয়া যাক। আপনি আমার সাথে যাবেন? হুম, কোনো সমস্যা? না, সমস্যা কি থাকবে, চলুন। নিশিতা হাঁটা ধরলো, তবে আগের থেকে একটু জোরে পা চালাচ্ছে। তাওসিফ ও নিশিতার পায়ের সাথে মিলিয়েই পা চালাচ্ছে। তা তোমার বাসাটা কোথায়? তাওসিফের প্রশ্নের উত্তরে নিশিতা বলল, এই তো সামনের মোড়েই। ও আশরাফ আঙ্কেলের বাড়িটা না তো? হ্যাঁ ওটাই। আপনি চিনেন ফুফাকে? ওনার বিল্ডিং এর 2 বিল্ডিং পরেই আমাদের বিল্ডিং। ও, কথা বলতে বলতে নিশিতার বাসা চলে এলো। তাওসিফকে বিদায় দিয়ে গেট ঠেলে সে ঢুকলো বাড়ির ভেতরে। গুটি গুটি পায়ে চলে গেল নিজের রুমে। ব্যাগটা টেবিলের এক কোণে রেখে একা এলিয়ে দিল বিছানায়। তখনই রুমে ঢুকলো লিনা, হাতে তার একটা মোবাইলের বাক্স। লিনাকে দেখে বিছানায় উঠে বসলো নিশিতা, বলল, কিছু বলবে আপু? লিনা মোবাইলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, নে ধর, এটা তোর। নিশিতা ভ্রু কুঁচকে তাকালো লিনার দিকে, বলল, আমার মানে? বড় হয়েছিস, এখন 2 দিন পর ইউনিভার্সিটিতে যাবে। এখন একটা মোবাইল প্রয়োজন, তাই কিনে আনলাম। কতদিন আর সেকেলে মেয়ের মানুষদের মতো ঘুরে বেড়াবি? নিশিতা সন্দেহ প্রকাশ করলো, সন্দিহান কণ্ঠে বলল। তুমি কিনেছ? মেকি হাসলো লিনা, বলল, হ্যাঁ, বাবার কাছ থেকেই টাকা নিয়ে। আশরাফ সাহেবের কথা শুনে আর কিছু বলল না নিশিতা। হয়তো লিনা সত্যিই বলছে, আশরাফ সাহেব তাকে ভালোবাসে ভীষণ, কিনে দিলেও দিতে পারে। লিনা আর দাঁড়ালো না, মোবাইলটা নিশিতার হাতে দিয়ে চলে গেল। নিশিতা দেখতে লাগলো মোবাইলটা উল্টে পাল্টে। মোবাইলের দাম সম্পর্কে তার তেমন জ্ঞান নেই, তাই দামটা ঠিক আন্দাজ করতে পারছে না সে। নিশিতা মোবাইলের পাওয়ার বাটন টিপে দিল। তখনই মোবাইলের লক স্ক্রিনে ভেসে উঠছে আহারাবের একটা ছবি, বেশ স্টাইলিশ পাঞ্জাবি পরা ছবিটি। নিশিতা আঙ্গুল দিয়ে এক টানে খুলে ফেললো লকটা।
মোবাইলে এমনি সাধারণ লক করা ছিল। মোবাইলটা খুলতেই তার সামনে ভেসে উঠল আহারাব আর তার একটা ছবি, যেখানে সে ঘুমিয়ে আছে আহারাবের হাতের উপর। নিশিতা ভালো করে লক্ষ্য করলো এ তো গ্রামের বাড়িতে তার রুম, তার মানে এই ছবি সেদিন রাতের। আর এই মোবাইল আশরাফ সাহেব নয়, তাকে আহারাব দিয়েছে। এই মোবাইল কিছুতে সে নিজের কাছে রাখবে না। কেন রাখবে সে নিজের কাছে, তাও আহারাবের দেওয়া মোবাইল? নিশিতা উঠে দাঁড়ালো, মোবাইলটা আবারও লিনার কাছে দিয়ে আসবে। তখনই মোবাইলে মেসেজ এলো একটা, একমাত্র জামাই নামে সেভ করা নাম্বারটা। নিশিতা মেসেজের উপর ক্লিক করে ঢুকলো, মেসেজ বক্সে পড়লো সে মেসেজটা। প্রথমে আহারাবের ঠান্ডা মাথার হুমকি। ভুলেও মোবাইল ফেরত দেওয়ার চিন্তাও করো না। আমাকে রাখিও না ময়না পাখি। এমনিতে আজ নাকি কোনো ছেলের সাথে হেঁটে বাড়ি ফিরেছ। শোনোনি আমার কথা। মাথাটা আমার 360 ডিগ্রিতে গরম হয়ে আছে। এরপর আরও রাগালে বিষয়টা কিন্তু তোমার জন্যই খারাপ হবে। নিশিতা দমল না, সে ভয় পায় নাকি আহারাবকে? আবারও পা বাড়ালো লিনার রুমের দিকে। তখনই আবার মোবাইলে টুং করে মেসেজ এলো আহারাবের। এবার সে লিখেছে, আমি জানি তুমি আমার কথা শুনবে না। তুমি তো 1 নম্বরের ঘাটতার এক মহিলা। ঘাড়ের রগ একটা ব্যাকা হয়ে আছে। যাও, লিনার কাছে ফেরত দিয়ে এসো মোবাইলটা। তারপর আমি রোজ রাতে লিনাকে কল করব। তার ঘুম ভাঙিয়ে তোমার রুমে মোবাইল নিয়ে পাঠাবো। সে তোমাকে মোবাইল দিয়ে আসবে। তারপর তার সামনে আমরা জুনিয়র ময়না পাখিকে আনার প্ল্যানিং করব। বেশ হবে কিন্তু বিষয়টা, তাই না? এবার দমে গেল নিশিতা, বসে পড়ল বিছানায়। আসলে নিশিতা এখন যদি মোবাইল ফেরত দিয়ে আসে তবে এই লোক এই কাজই করবে। আর বর্তমানে সে যেমন লাগামহীন ঠোঁটকাটা অসভ্য হয়েছে, তাতে লিনার সামনে তার মানিজ্জত বেঁচে থাকবে না কিছুই। নিশিতা একটু সময় থম মেরে বসে থাকলো, অতঃপর কল লাগালো আহারাবের নাম্বারে। আহারাব ধরল না কলটা। কিছুক্ষণ রিং হয়ে কেটে গেল কলটা। কল কাটার সাথে সাথেই মেসেজ এলো আহারাবের। ব্যস্ত আছি আমি ময়না পাখি, ফ্রি হয়ে কল দিচ্ছি আমি। সময় অতিবাহিত হচ্ছে নিজের মতো করে। কাল রাতে আহারাব কল করেছিল নিশিতাকে, তবে কল ধরতে পারেনি সে। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। নিশিতা সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছে, কোচিংয়ে যাবে। গেট খুলে বেরিয়ে দেখলো তাওসিফকে দাঁড়িয়ে আছে। সে নিশিতাকে দেখেই হাসি দিয়ে এগিয়ে এলো, বলল, কোচিংয়ে যাচ্ছ? নিশিতা সৌজন্য সূচক হাসলো, বলল, হ্যাঁ। ও আমিও সেখানে যাচ্ছি, চলো একসাথে যাই। নিশিতা আবার একটু হেসে সামনে হাঁটা ধরলো। গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। এক পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। এমন গায়ে পড়া লোক একদম দেখতে পারে না নিশিতা। আর তার ভাগ্যে কেন সবসময় এমন গায়ে পড়া লোক জোটে? অসহ্যকর পরিস্থিতি একটা। একটু হেঁটে নিশিতা পৌঁছে গেল কোচিংয়ে। ঢুকে গেল সে ক্লাসরুমে। আর তাওসিফ চলে গেল স্যারদের বসার রুমে। বেলা 11টা গড়িয়েছে। কোচিংয়ে ক্লাস হচ্ছে ভালোভাবেই। ঠিক তখনই সেখানে এসে থামলো 2-3টা গাড়ি। হয়তো কোনো বড় লোক এসেছে। কোচিং এর ক্লাস থেকে উকি ঝুঁকি মেরে ছেলেমেয়েরা দেখছে কে এলো। প্রথম গাড়ি থেকে নেমে এলো কয়েকজন তরুণ। পরের গাড়ির সামনে থেকে নেমে এলো জিসান। দ্রুত খুলে দিল পিছনের দরজাটা। বেরিয়ে এলো আহারাব। কফি কালারের একটা শার্ট আর শার্ট বেঁধে রয়েছে আহারাবের শক্তপোক্ত শরীরে। টপ বোতাম দুটো খোলা, হাত দুটো কোনোই অবধি ফোল্ড করা। আহারাব ভ্রুকুচকে তাকালো এদিক ওদিক, তারপর দলবল নিয়ে ঢুকে গেল স্যারদের বসার রুমে। আহারাবকে দেখে দাঁড়িয়ে গেল সবাই। কোচিং এর প্রধান এগিয়ে এলো, বলল, এমপি সাহেব জি, এই তোরা এমপি সাহেবের জন্য চা নাস্তা ব্যবস্থা কর। আহারাব হাত উঠিয়ে থামিয়ে দিল তাকে। এগিয়ে গেল তাওসিফের দিকে। সেও সবার সাথে আহারাবকে দেখে দাঁড়িয়ে গিয়েছিল। আহারাব একটু ঝুঁকে গেল তার দিকে, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, আমার সম্পত্তির দিকে নজর দিলে সে চোখ কিন্তু আমি রাখি না। মানে? শিক্ষক মানুষ এখানে আসেন, পড়াতে পড়ে চলে যাবেন। মেয়েদের জন্য তো প্রেম কেন? তাওসিফ অস্ফুট স্বরে বলল। নিশিতা, কি হাসলো আহারাব। সরে এলো তাওসিফের দিক থেকে। একটা চেয়ার টেনে আটসাট বেঁধে বসলো সে। কোচিং প্রধান ভয় পেয়ে গেছে ভীষণ। হঠাৎ আহারাবের আগমনে ভড়কে গেছে সে। কোচিং প্রধান কিছুটা ভয় নিয়েই বলল, স্যার হঠাৎ আপনি এখানে? আমাদের কোচিং এর কারো দ্বারাই কি কোনো ভুল ত্রুটি হয়েছে? আহারাব মাথা ঘুরিয়ে তাকালো তাওসিফের দিকে, বাঁকা হেসে বলল, আরে না না, আপনাদের কোচিং এর নামে অনেক কথাই শুনলাম, তাই সচক্ষে দেখতে এলাম এবার। ভালো কথা নাকি খারাপ? ভালোই শুনেছে। আহারাব উঠে দাঁড়ালো, বলল, আজ তাহলে আসে। একটু চা নাস্তার ব্যবস্থা করি আপনার জন্য। তার আর প্রয়োজন হবে না, যে কাজে এসেছিলাম হয়ে গেছে, আসছে এখন। আহারাব আর দাঁড়ালো না, তার দলবল নিয়ে দ্রুতই বেরিয়ে গেল। কোচিং প্রধান যেন হাফ ছেড়ে বেঁচেছে। তাওসিফ বসে আছে চুপচাপ, ভাবছে কিছু। আহারাব চুপচাপ বসে আছে গাড়িতে। না, এবার আর দেরি করা যাবে না। নিশিতার সাথে বিয়েটা এবার দ্রুতই সেরে ফেলতে হবে। আর মাত্র 15 দিন বাকি আছে নিশিতার 18 বছর হতে। তার আগে কথা বলে রাখতে হবে। এদিকে নিশিতা তার ভালোবাসা গ্রহণ করছে না, আর ওদিক পাবলিক বেরিয়ে আসছে তার ভালোবাসার গ্রহণ লাগাতে। এভাবে আর কতদিন চলবে? এভাবে ফেলে রাখতে রাখতে শেষ পর্যন্ত যদি নিশিতাকে হারিয়ে ফেলে আহারাব,
কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠল তার। না না, এভাবে আর ফেলে রাখা যাবে না। তাছাড়া নিশিতা তার ভালোবাসা মেনে নিতেও তাহলে একটা কথা ছিল, এক প্রকার ঝুলে আছে সে। নিশিতাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় আহারাব, যা করার শীঘ্রই করতে হবে। দিন 2 কেটে গেল এভাবে। হঠাৎ করে নিশিতার বাবা মা গ্রাম থেকে আবারও শহরে এলো। নিশিতার জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছে, দেখতে আসবে তাকে, তাই তারা চলে এসেছে। এবারের প্রস্তাবটাও এনেছে আশরাফ সাহেবই। ছেলে নাকি যথেষ্ট ভালো, ভালো প্রস্তাব পেলে কোনো বাবা মায়ে হাতছাড়া করতে চায় না। নিশিতা জানতো না এসবের কিছুই, শুধু নিশিতা নয়, বাড়ির ছোটরাও লিনাও জানতো না কিছুই। নিশিতার বাবা মা শহরে আসার পরই জানতে পেরেছে তারা। নিশিতা সবটা জানার পরেও বলেনি কিছুই, শুধুমাত্র 2টা দীর্ঘশ্বাস ফেলেছে। তার বাবা মা এর আগের বারও তার মতামত জানতে চায়নি, এবারও নয়। ঠিক আগের বারের মতোই তাদের মতামত চাপিয়ে দিচ্ছে নিশিতার উপর। নিশিতা নিজের রুমের দরজাটা আটকে দিল, ধীর পায়ে হেঁটে গেল জানালার কাছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।